আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং সবাই নিয়মিত লেখাপড়া করছো। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টির কিছু অংশ পড়েছিলাম, তাই না? তো আজকেও আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টাই পড়বো। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকসগুলো জানবো, সেই টপিকসগুলো হচ্ছে: 1. বিভব শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, অভিকর্ষীয় বিভব শক্তি অর্থাৎ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক বিভব শক্তি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি এবং শক্তি সোর্সেস অফ এনার্জি। তো গত ক্লাসে তোমরা কাজ, শক্তি এবং শক্তির সাধারণ রূপ সম্পর্কে জেনেছ। শক্তির সাধারণ রূপ কটি? সাধারণ রূপটি কি? সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা আবার দুটি রূপে পাই, একটি হচ্ছে গতিশক্তি আর একটি হচ্ছে বিভব শক্তি। তো গতিশক্তি অংশটা তোমরা গত ক্লাসেই শিখেছ। আজকে আমরা দেখব বিভব শক্তি থেকে। শক্তি কি? কাজ করার সামর্থ্য বা কাজ করার ক্যাপাসিটি হচ্ছে শক্তি। আর যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তু তার অবস্থান বা তার গতি অথবা তার আকার আকৃতির পরিবর্তনের জন্য এতে যে শক্তি সঞ্চিত হয় বা এতে যে শক্তি তৈরি হয়, অর্থাৎ বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। এর মাঝে বিভব শক্তিটা হচ্ছে কোনো বস্তুকে এক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে নিয়ে গেলে বস্তুটির মাঝে কাজ করার সামর্থ্য তৈরি হয়, অর্থাৎ বস্তুটির মাঝে কিছু শক্তি সঞ্চিত হয়। তাহলে এই শক্তিটা হচ্ছে বিভব শক্তি। তোমাদের বইয়ে বিভব শক্তিকে আবার দুটি রূপে দেখানো হয়েছে, একটি হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি এবং আরেকটি হচ্ছে ইলাস্টিক বিভব শক্তি বা স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে আমরা জানলাম বিভব শক্তিটা হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি সৃষ্টি হয়। তো এখান থেকে যদি বলা হয় যে কোনো বস্তুর বিভব শক্তি 300 জুল, শক্তির একক জুল আমরা জানি, তাহলে বিভব শক্তি, গতিশক্তি বা যে কোনো শক্তির একক হবে জুল এবং মাত্রাও কি হবে। তাহলে কোনো বস্তুর বিভব শক্তি 300 জুল বলতে কি বোঝায়, কি বলবে? এর অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি যে কোনো বস্তুকে তার এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে এতে যদি 300 জুল কাজ করার সামর্থ্য তৈরি হয়, তাহলে বস্তুটির বিভব শক্তি হবে 300 জুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিভব শক্তি আমরা জানলাম। বিভব শক্তির দুটি রূপ, একটি হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তি, এই বিভব শক্তিটা অভিকর্ষীয় কেন বলছি? মনে করো একটা বস্তু, তাকে যদি ভূমি থেকে এই উচ্চতায় ওঠানো হয়, তাহলে বস্তুটাকে এই ভূমি থেকে অবস্থান পরিবর্তন করে এই উচ্চতায় উঠানো হইল, অর্থাৎ অবস্থান এখান থেকে ভূমি থেকে x মিটার উপরে চলে গেল, তাহলে তার অবস্থান পরিবর্তন হলো। এই অবস্থান পরিবর্তনের কারণে এর মাঝে কাজ করার সামর্থ্য তৈরি হবে, এর মাঝে শক্তি সঞ্চিত হবে। এই শক্তিটাই হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি। কেন আমরা এটিকে অভিকর্ষীয় বিভব শক্তি বলি? কারণ এই বস্তু যখন ভূমি থেকে উপরে ওঠে বা উপর থেকে নিচে নামে, তখন এর মধ্যে একটা অভিকর্ষীয় বল কাজ করে। এর মধ্যে অভিকর্ষীয় বল কাজ করে বলেই আমরা কি করি, একে যখন উপরে উঠাই তখন অভিকর্ষীয় বলের বিপরীতে এর সরণ ঘটে, একে উপরে উঠে। এই কারণে এখানে যে শক্তিটা জমা হয় সেটাকে আমরা অভিকর্ষীয় বিভব শক্তি বলি। মনে করো এই বস্তুটার বল হচ্ছে m। তাহলে এখন আমরা যদি এই বিভব শক্তিটা বের করতে চাই, এই সূত্রটা কি হবে? আমরা জানি যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি সঞ্চিত হয়। তাহলে এখানে যদি বস্তুটিকে এই অবস্থান থেকে, এটা ধরো a, এটা ধরো b, এই অবস্থান থেকে b অবস্থানে সরানো হয়, কাজ সমান কি? F S। S মানে কি? বস্তুটার কতটুকু অবস্থান পরিবর্তন হলো
এখানে দেখো বস্তুটার টোটাল এইচ পরিমাণ 16, তাহলে W = FH। আবার তোমরা তৃতীয় অধ্যায় বলে জেনেছ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা সমীকরণ পাই, সেটা কি F = ma। আবার যদি ওই বস্তুটার উপর অভিকর্ষজ বল কাজ করে তখন হয়ে যায় F = mg। তাহলে এখানে যেহেতু অভিকর্ষ বল কাজ করে তাহলে F এর জায়গায় আমরা লিখতে পারি mg, আর এখানে রয়ে গেল h। এই যে W = mgh, এইটাই হচ্ছে বিভব শক্তি। একে আমরা P দিয়ে প্রকাশ করতে পারি অথবা EP দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি পেলাম? বিভব শক্তি EP হচ্ছে mgh। এই যে সমীকরণটা পেলাম, এখন এই সমীকরণের যে কোনো দুটি রাশির মান জানা থাকলে, যে কোনো তিনটি রাশির মান জানা থাকলে আমরা অপর রাশিটার মান বের করতে পারব, তাই না? এখানে যদি আমরা এইখান থেকে আমরা বলতে পারি যে বিভব শক্তি সমান সমান কি বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ ইনটু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা দেখছি বিভব শক্তি কোন কোন রাশির উপর নির্ভরশীল? বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং ওই বস্তুটির ভূমি থেকে কত উচ্চতায় আছে তার উপর নির্ভরশীল। এখন যদি বলা হয় যে একটা নির্দিষ্ট ভরের বস্তুকে ভূমি থেকে একবার উঠানো হলো তাকে 10 মিটার, আরেকবার উঠানো হলো তাকে 20 মিটার, কোন জায়গায় বিভব শক্তি বেশি হবে? এটা কি করে বুঝবো? আমরা এই সমীকরণটা থেকেই বুঝতে পারি। যেহেতু বস্তুর ভর, একই বস্তুকে আমি একবার 10 একবার 20 মিটার উপরে উঠাচ্ছি, তাহলে বস্তুটার ভর নির্দিষ্ট। অভিকর্ষজ ত্বরণ, যেহেতু অভিকর্ষজ ত্বরণটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা খুবই কম, তাই অভিকর্ষজ ত্বরণের মানও পরিবর্তন হবে না, কারণ পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠে মান কমতে থাকে, কিন্তু যেহেতু এই উচ্চতাটা খুবই কম তাই আমরা এর মানটা স্টেবল ধরে নিতে পারি। তাহলে ভরটাও অপরিবর্তনীয়, অভিকর্ষজ ত্বরণটাও অপরিবর্তনীয়, তাহলে পরিবর্তন হচ্ছে কি h, উচ্চতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি EP সমানুপাতিক h, তাই না? EP সমানুপাতিক h যখন m ও g স্থির। যদি এই দুটো পরিবর্তন না হয় তাহলে বিভব শক্তি এর উচ্চতার উপর নির্ভরশীল। উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়বে, উচ্চতা কমলে বিভব শক্তি কমে যাবে, যেহেতু সমানুপাতিক। তাহলে যদি এখান থেকে একটা উদাহরণমূলক প্রশ্ন করা হয় যে দেখাও যে কোনো বস্তুর বিভব শক্তি এর উচ্চতার সমানুপাতিক, তাহলে তোমাকে কী করতে হবে? বিভব শক্তিটা সংজ্ঞা দিবে, তারপরে সমীকরণটা লিখে দিবে EP = mgh, mg এবং h এটা সাইড মধ্যে লিখে দিবে। তারপর সরাসরি আমরা লিখতে পারি যদি m ও g স্থির হয় তাহলে EP সমানুপাতিক h, অর্থাৎ কোনো বস্তুর বিভব শক্তি বস্তুটার উচ্চতার সমানুপাতিক। তা এখন দেখো আমরা বলেছিলাম যে একটা বস্তুকে আমি 10 মিটার উপরে নিয়ে গেলাম প্রথমে, তারপরে একে আমি 20 মিটার উপরে নিয়ে গেলাম, তাহলে কোন জায়গায় বিভব শক্তি বেশি হবে? তা আমরা এখান থেকে দেখছি উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়ে। উচ্চতা প্রথমে ছিল 10, পরে ছিল 20, তাহলে প্রথম স্থানের তুলনায় দ্বিতীয় স্থানের উচ্চতা বেশি, তাহলে কি হবে? এখানের তুলনায় প্রথম অবস্থানের তুলনায় দ্বিতীয় অবস্থানের বিভব শক্তি অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে চলো এখন আমরা একটা অঙ্ক দেখি। অঙ্ক দেখার আবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতা স্থির থাকে কিন্তু ভর পরিবর্তন হয়, অর্থাৎ একটা বস্তুকে আমি 10 কেজি ভরের একটা বস্তুকে আমি h মিটার উপরে উঠালাম, আবার 20 কেজি ভরের একটা বস্তুকে আমি h পরিমাণে উঠালাম, তার মানে দুইটার ক্ষেত্রে উচ্চতা যদি সেম থাকে কিন্তু ভর পরিবর্তন হয় তখন ইপিটা কিসের সমানুপাতিক? বিভব শক্তিটা এই দুটো স্থির থাকবে, তাহলে যে বাকি থাকবে তার সমানুপাতিক, অর্থাৎ যখন g ও h স্থির। যদি দুটি বস্তুকে উপরে ওঠানো হয়
হয় তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে, যার n বেশি তার ভর বিভব শক্তি বেশি, যার ভর কম তার বিভব শক্তি কম। তাহলে এই যে বস্তু দুটি দেখলাম 10 কেজি এবং 20 কেজি ভরের বস্তুকে এই চিত্রটা উঠানো হলো, তাহলে কোন বস্তুটির বিভব শক্তি বেশি সঞ্চিত হবে? যে বস্তুটিকে উপরে ওঠা যে বস্তুটির ভর বেশি হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে 20 কেজি ভরের বস্তুটিতে বেশি শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা চলো একটা অঙ্ক দেখি। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা হচ্ছে 20 কেজি ভরের একটি বালক 10 সেন্টিমিটার উচ্চতার 10টি সিঁড়ি পেয়ে উপরে উঠলে বালকটির বিভব শক্তি কত হবে? দেখো, আমরা যদি এরকম একটা সিঁড়ি কল্পনা করি, তাহলে বালকটির ভর হচ্ছে 20 কেজি। সে কি করবে? আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি উপরে উঠবে। তাহলে সে কতটুকু উপরে, ভূমি থেকে সে কতটুকু উপরে উঠলো? সে 10 সেন্টিমিটার উচ্চতার 10টি সিঁড়ি, তাহলে 1 2 3 4 এরকম করে করে 10টি সিঁড়ি গেলে তার উচ্চতা কত হয়? 10 × 10 সেন্টিমিটার। যেহেতু এক একটা সিঁড়ির উচ্চতা 10, তাহলে 10টি সিঁড়ির উচ্চতা 10 × 10 ইকুয়ালস 100 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার করে দিতে হচ্ছে 1 মিটার। দেওয়া আছে বালকটির ভর হচ্ছে 20 কেজি। আমরা জানি যেহেতু ভূমি থেকে উপরে উঠছে বা নিচে নামছে, তাহলে তো এর বস্তুটির বালকের উপর অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ G হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড²। তাহলে বস্তুটির বালকটির বিভব শক্তি কত হবে? আমরা বিভব শক্তির সমীকরণে দেখেছি, নির্ণয়ের ক্ষেত্রে দেখেছি P = mgh। P বলতে বিভব শক্তি বোঝাচ্ছি। P অথবা একে আমরা V দিয়েও প্রকাশ করতে পারি, অথবা E দিয়ে প্রকাশ করতে পারি। আমি দুটোই লিখে দিলাম। তাহলে mgh, m এর মান বসিয়ে দিলাম, g এর মান বসিয়ে দিলাম, h এর মানটা বসিয়ে দিলাম। তিনটাকে গুণ করো, দেখবা 196 জুল। বিভব শক্তির এককটা জুল, তাহলে এখানে জুল হবে। তো এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয়ই পারবে। সমীকরণটা জানা থাকলে অঙ্ক করা খুব সহজ, তাই? এখন তাহলে আমরা পরের অংশে চলে যাই। আমরা দেখলাম বিভব শক্তি আমাদের জানা হয়ে গেল, অভিকর্ষণ বিভব শক্তি জানলাম। এখন দেখো স্থিতিস্থাপক বিভব শক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। স্থিতিস্থাপক শক্তি এটা কি? মনে করো একটা স্প্রিং, একটা বোর্ডের সাথে এই স্প্রিংটা লাগানো আছে। স্প্রিংটাকে আমরা ইচ্ছা মতো টেনে প্রসারিত করতে পারি, আবার একে সংকুচিত করতে পারি। মনে করো একে যদি চাপ দিয়ে সংকুচিত করা হয়, তাহলে আগে দেখো উচ্চতা ছিল, স্প্রিংটার উচ্চতা ছিল h, আর এখন দেখো উচ্চতা কি হয়ে গেল? একটু কমে গেল। কারণটা কি? উপর থেকে ফোর্স প্রয়োগ করে তাকে আমি সংকুচিত করে দিলাম। তাতে হবে কি? ফাঁকগুলো একটু কমে যাবে এবং সে অল্প জায়গায় অবস্থান করবে। এখন কোনো কারণে যদি এখানে হালকা একটা বল রাখি, সংকোচন করার পর বলটা রেখে সংকোচন অবস্থা থেকে ছেড়ে দিই, একটু প্রসারিত হতে দেই, তাহলে কি হবে? এই বলটা আস্তে আস্তে একটু উপরে উঠবে, উঠে তারপর একটা জাম্প করে যদি আমি স্প্রিংটা ছেড়ে দিই, তাহলে বলটা স্প্রিংয়ে যে পরিমাণ শক্তি জমা হয়েছিল, এখানেও কিছু শক্তি জমা থাকবে। যেহেতু আমি তাকে অবস্থান পরিবর্তন করে তাকে সংকুচিত করলাম, তখন কি হবে? এর ভেতরে একটা শক্তি জমা হবে। যে শক্তিটুকু জমা হবে এই সংকুচিত অবস্থায় এর উপরে একটা হালকা বল রাখলে, তখন সংকোচন অবস্থা থেকে যদি একে প্রসারিত হতে দেওয়া যায়, তাহলে সে যে পরিমাণ শক্তি জমা হয়েছিল সেই শক্তিটাই কাকে দিবে? এই বলটাকে দিবে। আর এই বলটার নিচ থেকে এই যে শক্তিটা পড়ে, সেই শক্তি দিয়ে সে জাম্প করে উপরে উঠে আবার নিচে পড়ে যাবে, তাই না? তো এই যে এর ভেতরে শক্তি জমা হয়েছিল এবং সেই শক্তির কারণেই বলটা আস্তে আস্তে উপরে উঠে নিচে নেমে গেল। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই স্প্রিংটার অবস্থান পরিবর্তন করলে, একে সংকুচিত করলে
তো যেহেতু অবস্থান পরিবর্তনের কারণে এর ভেতরে শক্তি জমা হয় এবং সেই শক্তি দিয়ে সেটি কাজ করতে পারে, তার কাজ করার সামর্থ্য তৈরি হয়, তাই এটিকে আমরা বলতে পারি বিভব শক্তি। আর স্প্রিং হচ্ছে একটা ইলাস্টিক বা স্থিতিস্থাপক পদার্থ, সেই কারণে এই বিভব শক্তিটাকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক বিভব শক্তি। এটা এমন হতে পারে, এখানে যদি আমি একটা ব্লক লাগিয়ে দিই স্প্রিংয়ে, এটা যে শুধু সংকোচনের ক্ষেত্রেই হয় তা না, প্রসারণ হতে পারে। ব্লক লাগিয়ে দিই, দেওয়ার পর কী করলাম, একে টেনে আমি আরেকটু বাড়ালাম, তাহলে এখন ব্লকটা আছে কোথায়, এখানে। তাহলে প্রথমে ধরো এইটুকু ছিল, আর এখন এখানে আসলো, তাহলে আগের অবস্থান থেকে সে কতটুকু সরে গেল, ধরে নিলাম এই সরণটা হচ্ছে এক্স, তাকে প্রসারণ করা হলো। আর এটার ক্ষেত্রে মনে করে পুরোটা এক্স, এইটুকু সরণ হলো, তাহলে এই যে এতটুকু অবস্থান, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এইটুকু হচ্ছে এক্স, অর্থাৎ যতটুকু তার সংকোচন হলো অথবা যতটুকু তার প্রসারণ হলো, সেই অংশটাকে যদি এক্স ধরে নিই, তাহলে আমরা স্থিতিস্থাপক বস্তুর ভিতরে কতটুকু শক্তি সঞ্চিত হয় সেটা বের করতে পারি। তো আমরা জানি যে কোনো ক্ষেত্রে বিভব শক্তি বা যে কোনো শক্তি সমান কাজের সমান, যতটুকু কাজ করে ততটুকু শক্তি সঞ্চিত হবে। এই ক্ষেত্রে আমরা কাজ সমান কী করবো, আবারও আগের মতো বল ইনটু সরণ দিয়ে করবো। স্প্রিংয়ের ক্ষেত্রে বা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এফটার পরিমাণ হচ্ছে কে এক্স। এফটা কি, কে এক্স। এই কেটা কি, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে এফ সমান যদি কে এক্স হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং কে সমান কত, এফ বাই এক্স। যেহেতু এই ক্ষেত্রে বস্তুটাকে যদি টেনে রাখি, তাহলে কি হবে, ছেড়ে দিলে এটা উল্টো দিকে চলে আসবে, তাহলে তার সরণ হবে এদিকে, কিন্তু টানার সময় আমাদের বলটা কি ছিল, যেদিকে সরণ হচ্ছে তার উল্টা দিকে ছিল বল, সেই জন্য এই বলটা সাধারণত মাইনাস কে এক্স। ঠিক আছে, এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি। কে এর মান বের করার সময় আমরা যদি মাইনাস চিহ্নটা অ্যাভয়েড করি, তাহলে আমরা এই যে কে এক্স স্প্রিং ধ্রুবক তার একটা সংজ্ঞা পাই। কেমন, এটা কি সরণ, কতটুকু সরণ, স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। তাহলে কোনো স্থিতিস্থাপক বস্তুকে 1 মিটার সরণ ঘটালে, 1 মিটার সংকোচন বা প্রসারণ করলে এর মাঝে যে পরিমাণ বল জমা হয় বা বল সৃষ্টি হয় তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, তো এখান থেকে আমরা এভাবেও তো বলতে পারি স্প্রিং ধ্রুবক, ধরো কোনো বস্তুর স্প্রিং ধ্রুবক 14,000 বলতে কি বুঝো। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, স্প্রিং ধ্রুবকের একক কী হবে, যেহেতু বলের একক নিউটন আর সরণের একক মিটার, তাহলে স্প্রিং ধ্রুবকের একক কী হবে, নিউটন মিটার ইনভার্স 1। তাহলে কোনো স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 14,000 নিউটন মিটার ইনভার্স 1 বলতে কি বোঝায়, এর অ্যান্সারটা আমরা কীভাবে দিতে পারি, যে বলতে বোঝায় স্প্রিংটিকে 1 মিটার সরণ ঘটালে এতে 14,000 নিউটন বল সৃষ্টি হয়। ঠিক আছে, বা এই বল দিয়েই সে তার 1 মিটার সরণ ঘটাতে পারে। এখন কাজ কি, কাজ হলো এফ সমান ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমরা এখান থেকে বিভব শক্তির রাশি, স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয় করতে গেলে এফ সমান আমরা পেলাম কে এক্স, তাহলে এখানে হবে মাইনাস কে এক্স, আর এসটা কতটুকু সরণ হয়েছিল, এক্স, তাহলে এই এস এর জায়গায় আমরা লিখতে পারি এক্স, তাহলে এখানে কি আসলো, মাইনাস কে এক্স স্কোয়ার। এখন এটা কিন্তু বিভব শক্তির রাশিমালার রাশি না, বিভব শক্তির সমীকরণ, স্প্রিংয়ের বিভব শক্তির সমীকরণ না। কারণটা কি, কারণ হচ্ছে এই যে আমরা বস্তুটাকে টানলাম, তার সরণ ঘটলো, ছেড়ে দিলে সে সংকোচন প্রসারণ করে সেটা কি থাকবে, দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে স্থির না হচ্ছে। এই জন্য এর উপর যে বলটা কাজ করে সেটাকে বলা হয় পরিবর্তনশীল বল। আর এই যে বলটা, এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে সমীকরণটা হয়, এখানে একটা ব্যবকলনীয় একটা চিহ্ন দিতে হয়, যেটাকে তোমরা ব্যবকলনীয় সমীকরণে পাবে। তো এই অংশটা তোমাদের এসএসসি লেভেলটায় নেই, আছে হচ্ছে
উচ্চ মাধ্যমিকে। তো উচ্চ মাধ্যমিকে যখন তোমরা পড়বে ব্যবহারীয় সমীকরণ কি, এটা তোমরা ম্যাথের অংশে পাবে, তখন তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হয় 0 থেকে x পর্যন্ত। তো এই যে সমীকরণটা, এইটা যে যদি ক্যালকুলেশন করা যায় -kx², তাহলে এখান থেকে যে মানটা বের হয় সেটা হয় ½ kx²। তো আপাতত তোমাদের এটা না জানলেও চলবে, আমরা সরাসরি বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি V, তোমাদের বইয়ে এটাকে V দিয়ে প্রকাশ করেছে, তাহলে V = ½ kx²। এই সমীকরণটা দিয়েই শিখে নেব যে একটা স্প্রিংয়ে কী পরিমাণ বিভব শক্তি জমা হয়, এই পরিমাণ বিভব শক্তি জমা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এখান থেকে আরও একটা অঙ্ক দেখি। দেখো 1,40,000 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক অনেক বেশি হয়। এটা স্প্রিংয়ের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে ধ্রুবকটা কম বেশি হয়। আবার একটা স্প্রিং ধ্রুবক থেকে আমরা এটাও বুঝতে পারি যে সেটা কতটা দৃঢ়, অথবা ওই স্প্রিংটা যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থটা কতটুকু দৃঢ়। যদি দৃঢ় হয় তাহলে কি হবে, তাকে সরানো কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, তার সরণ কম হবে। সরণ কম হলে আমরা এখান থেকে দেখতে পারি, সরণ যদি কম হয় তাহলে স্থিতির যে বিভবটা একই থাকে, সরণ কম হলে স্প্রিং ধ্রুবক বেশি হয়। আর স্প্রিং ধ্রুবক যার বেশি, তার সরণ কম, সে তত বেশি দৃঢ়। তাহলে উল্টাটা, যে স্প্রিং ধ্রুবক যার কম, তার সরণ তত বেশি, তাহলে সেটি কম দৃঢ়। এখন এই স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকোচন করা হলে এর বিভব শক্তি কত হবে, বা এতে কোন পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে। তাহলে আমরা জানি স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে V = ½ kx²। এটা কি স্প্রিং ধ্রুবক যার মান দেওয়া আছে 1,40,000 নিউটন পার মিটার। কতটুকু সংকোচন করা হলো, 10 সেন্টিমিটার। তাহলে x এর মানটা হবে 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেলে 0.1 মিটার। তাহলে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাই 700। এখানেও বিভব শক্তি একক কত, জুল। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক আসলে আমরা আশা করি তোমরা পারবে। এখন আমাদের এখানটা হয়ে গেল লাস্ট অংশ, শক্তির উৎস। শক্তির উৎস সম্পর্কে চলো আমরা এখন একটা ভিডিও দেখি। Sources of energy. There are various sources of energy. They are the following. The sun. The sun is the primary source of energy. Most other forms of energy can be traced back to the sun. The sun directly provides us energy in the form of sunlight. This solar energy is used to produce electricity in a solar cell and heat in a solar cooker or solar water heater. Fossil fuels. Any substance which on burning produces a lot of heat is called a fuel. Wood, coal, kerosene are some examples of fuels. For household purposes, energy is obtained by burning fuels such as kerosene, oil, coal, wood, and LPG. Petrol and diesel are used in cars, scooters, tractors, trucks, diesel train engines, aeroplanes, motors, and other vehicles as fuels to produce energy. Coal is also used to generate electricity in thermal power stations. Water. The energy of running water is used to generate electricity in hydel power stations. The Bhakra Nangal Dam is one of the most important hydel power stations of our country. The energy of running water is also used to run water mills or to transport timber from one place to another in our country. Wind energy. Wind energy is used to run windmills.
These windmills in turn are used to generate electricity and hence to pump water. Tidal waves. For generating hydroelectric power, the energy from the sea waves are used. Biomass. Garbage, industrial waste, crop residue, sewage, wood bushes, cow dung and other waste material form biomass. Biomass is decomposed in the absence of oxygen to produce methane gas, which can be used as a fuel, and the residue can be utilized as manure for plants. Gobar gas plants are becoming popular in our villages. Atomic energy. Substances like uranium and plutonium are used to generate electricity in our atomic power stations. Renewable and non-renewable sources of energy. Renewable sources of energy are those that can be used again and again and will never run out. Sun, wind, flowing water, and biomass are renewable sources of energy. They are freely available and they do not pollute the environment. Non-renewable sources of energy are those which once used up cannot be replaced. Fuels such as coal, petrol, diesel, kerosene, and natural gas are examples of non-renewable sources of energy. তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে শক্তির দুটি রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ আছে। এদেরকে আমরা দুটো অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। আর তোমরা সেখানে জেনে গেছো যে কোন শক্তির উৎসগুলোকে আমরা অনবায়নযোগ্য শক্তি বলি আর কোনগুলোকে নবায়নযোগ্য শক্তি বলি। এখন বিজ্ঞানীরা ইতিমধ্যেই এটা ক্যালকুলেট করে দেখে ফেলেছে যে আমাদের পৃথিবীতে কী পরিমাণ অনবায়নযোগ্য শক্তি মজুদ আছে, আর আমরা যেভাবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছি তাতে আগামী 200 বছরের মধ্যে এই অনবায়নযোগ্য শক্তির উৎস কিন্তু শেষ হয়ে যাবে। তখন শক্তি ছাড়া কি আমরা চলতে পারবো? তখন আমাদের কি করতে হবে? এই নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে হবে। তাহলে আমাদের এখন কী করণীয়? অবশ্যই এই শক্তি শেষ হওয়ার আগেই আমরা যেন শক্তির ঘাটতিতে না পড়ি, সেই জন্য নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে। তো যেগুলো নবায়নযোগ্য শক্তির উৎস আছে তোমরা দেখেছো, তবে এই নবায়নযোগ্য শক্তি ব্যবহার এখনও অনেকটাই ব্যয়বহুল এবং এটা অনেক দীর্ঘ সময়ে এটি উৎপাদনেও রূপান্তরেও অনেক দীর্ঘ সময় লাগে। তো এই কারণে এখনও এই গবেষণা চলছে কিভাবে আমরা আরও কম খরচে এবং অল্প সময়ে এটি রিপ্রোডিউস করতে পারি। এক্সাম্পল হচ্ছে, দেখো 1 নাম্বার, একই ভরের বস্তুকে ভিন্ন ভিন্ন উচ্চতায় নিয়ে গেলে এতে ভিন্ন ভিন্ন বিভব শক্তি সঞ্চিত হবে। বুঝিয়ে দেব, আশা করি তুলে পারবে। একটি স্প্রিং ধ্রুবক 1,40,000 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির অনুসন্ধান জরুরি কেন? বুঝিয়ে লেখো। এই যে জীবাশ্ম জ্বালানি কি একটা অনবায়নযোগ্য জ্বালানি, যেগুলো তোমরা ভিডিওতে দেখেছো, তেল, গ্যাস, কয়লা, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এর বিকল্প জ্বালানি কেন অনুসন্ধান করা দরকার? তোমরা লিখতে পারবে। একটি 600 গ্রাম ভরের বস্তুকে 1200 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে 500 মিটার নামার পর এর বিভব শক্তি কতটুকু হ্রাস পাবে? আজকের ক্লাসে তোমরা যতটুকু দেখলে, যতটুকু জানলে, যদি এক্সাম্পলগুলো করতে পারো তাহলে বোঝা যাবে যে তোমরা ক্লাসটা আসলে বুঝতে পেরেছো। তোমাদের জন্য এই এক্সাম্পলগুলো দেওয়া থাকলো। তো তোমরা খাতায় সুন্দর করে এক্সাম্পলগুলো করে তোমার খাতার উপরে নাম, রোল সাথে লিখে আর এই ক্লাস যেখানে দেখছো সেখানকার কমেন্টসে অবশ্যই দিয়ে দিবে। তোমরা জানো যে পরবর্তী ক্লাসে মূল্যায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি
মূল্যায়নটা কীভাবে করতে পারে একটা ধারণা আমাদের কাছে আছে যে তোমাদের টিউটোরিয়ালের আগে যে ক্লাসগুলো হয়েছিল সেখানে তোমাদের পারফরমেন্স এবং এই অনলাইন ক্লাসগুলোতে যে বাড়ির কাজগুলো দিচ্ছ সেগুলো অ্যাড করে যে তোমাদের পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রে মূল্যায়ন করা হবে। তাহলে এই HWগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো কোনো বলার বিকল্প রাখে না যে এই পড়াগুলো তোমাদের জন্য কেমন দরকার। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে অধ্যায়গুলো পড়বে, বুঝিয়ে ভালো করে পড়ে বুঝে তারপর অ্যান্সার করবে। সবাই ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি।